বার্মা সড়ক। মার্কো পিকিং ছাড়িয়ে পশ্চিম দিকে চলতে লাগলেন। 10 মাইল পথ অতিক্রম করে তিনি এলেন একটি নদীর উপর, এক সুদৃশ্য পাথুরে সেতুর কাছে। বহু বছর আগে চীনা সৈন্যদের বিদ্রোহের সুযোগ নিয়ে এখানেই খোলা হয়েছিল চেঙ্গিস খানের পিকিং দখলের পথ। আধুনিককালে আমাদের কাছেও মার্কোর এই সেতু পার হওয়া তার সফরের এক চিরস্মরণীয় সূচনা। 1937 ঈসাই সালের 7ই জুলাই এখানে শুরু হয়েছিল চীন ও জাপানের মধ্যে গত যুদ্ধ। আজ আমরা এই সেতুটিকে যেমন দেখি, 600 বছরেও বেশি দিন আগে এর অনেকটা তেমনি বর্ণনা দিয়েছিলেন মার্কো পোলো। তাই এর নামকরণ হয়েছে মার্কো পোলো সেতু। অবশ্যই ইতিমধ্যে দুবার সেতুটি পুনর্নির্মাণ করতে হয়েছিল। দক্ষিণ দিকে মোড় ঘুরে মার্কো ঘোড়া চালিয়ে যেতে লাগলেন দিনের পর দিন। রাতের বেলায় তিনি বিশ্রাম নিতেন সরাইখানায়। জনসাধারণের চালচলন ও তাদের উৎপন্ন নানান জিনিসের বিবরণ তিনি লিখে রেখেছিলেন প্রত্যেকটি জায়গায়। সোনালি সুতা আর সবচাইতে মিহিন পাটের কাপড়, আঙ্গুরকুঞ্জ আর শরাব, তুঁত গাছের পাতা খাওয়া পোকার বোনা রেশম, বাঁশ যা তিনি ব্যবহার করতে দেখেছেন নানান কাজে। চীনাদের উচ্চ সভ্যতা দেখে তিনি খুশি হয়েছিলেন। পল্লীর বাসিন্দারা যেভাবে শহরের সাথে সংযোগ রাখত, আর শহরগুলো পরস্পর সন্নিহিত বলে একে অন্যের সাথে যেভাবে সংযোগ রাখত, তা মার্কোর ভালো লেগেছিল। পরস্পর বেচাকেনার জন্য হতো বহু মেলা। পর্বত ও মরুভূমির উপর দিয়ে সফর করে তিনি যা দেখেছিলেন, এসব তা থেকে সম্পূর্ণ আলাদা ধরনের। কিন্তু এখানেও শহরের পেছনে পাহাড়ে থাকতো কত বুনো জানোয়ার, বাঘ, ভল্লুক, বুনো বেড়াল, কৃষ্ণসার, আরও কত রকমের হরিণ। মুগ্ধকর সফরের অনেকগুলো দিন কাটিয়ে মার্কো এলেন বিরাট শহর চেংতুতে। আগেকার দিনে এখানে ছিল বহু সমৃদ্ধ ও শক্তিমান রাজার রাজধানী। শহরের বাইরের প্রাচীর ছিল চারদিক ঘিরে 20 মাইল, কিন্তু প্রাচীর ঘেরা হয়েছিল 3 ভাগে। আগেকার এক রাজার ছিল 3 ছেলে। তিনি চাইলেন তার মৃত্যুর পর 3 ছেলেই হবে রাজা। তাই তিনি শহরটি ভাগ করে দিলেন তাদের মধ্যে। 3 ভাই যখন রাজা হলেন, তখন তাদের প্রত্যেকের ভাগে পড়ল প্রাচীরের বাইরে পল্লী অঞ্চলের এক একটি বিরাট এলাকা। কিন্তু মঙ্গল হামলাকারীরা এসে দখল করে নিল অঞ্চলটি। 3 রাজাকেই তারা হত্যা করলো এবং খান নিজে দখল করে নিলেন তাদের ধন সম্পদ। পর্বতমালা থেকে বেরিয়ে বহু নদী বয়ে গিয়েছিল বিভিন্ন দিকে এই শহরের উপর দিয়ে। এর কোনো কোনো নদী ছিল 8 মাইল চওড়া, অপরগুলি কিছুটা সংকীর্ণ ও অত্যন্ত গভীর। কোনো কোনো নদীর উপর ঢাকনা দেওয়া সেতু দেখে মার্কো বিস্ময় বোধ করেছিলেন। পাথরের তৈরি প্রত্যেকটি সেতুর ওপর একদিক থেকে অপর দিক পর্যন্ত উভয় পাশে ছিল এক সারি করে শ্বেত পাথরের থাম। এগুলোর উপরে ছিল সুদৃশ্য ছাদ, কাঠের তৈরি, লাল রঙের কারুকার্য খচিত ও টালি দিয়ে ছাওয়া। সেতুর এপার থেকে ওপার পর্যন্ত ছিল ছোট ছোট ঘর ও দোকান, এবং সেখানে চলতো সব রকম ব্যবসায়। এর একটি ঘরে থাকতো কয়েকজন কর্মচারী। তারা খাদ্য ও পণ্যদ্রব্যের শুল্ক আদায় করত এবং যারা সেতু পার হতো তাদের কাছ থেকে আদায় করত মাসুল। এমনি করে খান প্রচুর পরিমাণে দৈনিক আয় করতেন জনসাধারণের কাছ থেকে। চেংতু থেকে রওনা হয়ে মার্কো সফর করলেন সমৃদ্ধ দেশ তিব্বতের সীমান্ত পথ ধরে। বুনো জানোয়ারের, বিশেষ করে বাঘের উপদ্রবে এই এলাকায় বেড়ানো ছিল বিপজ্জনক। তিনি শিখে নিয়েছিলেন কি করে রাতের বেলায় তাঁবু ফেললে তাদের হামলা থেকে রক্ষা করা যাবে তার ঘোড়াগুলোকে। এই এলাকায় বিশেষ করে নদীর ধারে জন্মাতো বড় বড় বাঁশ গাছ। কাঁচা বাঁশ কেটে তারা কয়েকটি একত্র করে বেঁধে দিয়ে তাঁবু থেকে খানিকটা দূরে রেখে তার তলায় আগুন জ্বেলে রাখার প্রক্রিয়া মার্কো শিখে নিয়েছিলেন। অন্ধকার হয়ে এলে তিনি আগুন জ্বালাতেন। গরম হলে বাঁশগুলো তীব্র বিস্ফোরণের আওয়াজ করে ফেটে যেত। আওয়াজটা এত তীব্র হতো যে তা 2 মাইল দূর থেকে শোনা যেত এবং বুনো জানোয়ারগুলো ভয় পেয়ে আশপাশের এলাকা থেকে ছুটে পালাতো। তিনি আরও শিখেছিলেন যে ঘোড়াগুলোকে বেঁধে রাখতে হবে ভারী লোহার শিকল দিয়ে, যাতে তারাও ভয় পেয়ে খুঁটো ভেঙে না পালায়। যেসব মুসাফির এ কাজটি অবহেলা করত, তাদেরকে পথের মধ্যে হারাতে হতো ঘোড়াগুলিকে। 20 দিন ধরে মার্কো এই জনহীন দেশ পেরিয়ে চললেন। কোথাও পেলেন না একটি সরাইখানা। 3-4 দিন পর একবার তিনি পেলেন কোনো বাজার। সেখান থেকে তিনি কিনে নিতেন কিছু খোরাকি ও রসদ।
তৃতীয় সপ্তাহের সফর শেষে তার নজরে পড়তে লাগলো কোথাও কোথাও দুর্গ এবং বড় বড় শহর। সেগুলি তৈরি হয়েছে উঁচু পাহাড়ি এলাকায় অথবা কোথাও কোথাও পর্বতের চূড়ায়। তারপর ক্রমে ক্রমে তিনি দেখতে লাগলেন শান্তিপূর্ণ পল্লী ও কৃষিক্ষেত্র সমূহ। সেখানে কোনো শিকারী জানোয়ারের হামলার ভয় আর ছিল না। আবার অধিকতর সভ্য অঞ্চলে ফিরে এসে মার্কো লিখতে শুরু করলেন একটি বিষয় নিয়ে, যা ভেনিসীয় সওদাগরের পুত্র হিসাবে সবসময়ই তার মনোযোগ আকর্ষণ করত। তা হচ্ছে বিভিন্ন এলাকায় মুদ্রা হিসাবে বিভিন্ন জিনিসের ব্যবহার। খানের সুচতুর কাগজি মুদ্রার প্রচলন যেসব এলাকায় পরিচিত ছিল, মার্কো এখন তার বাইরে এসে পড়েছেন। তিব্বতে তিনি শুনলেন সেখানে মুদ্রা হিসাবে চলতো লাল রঙের প্রবাল। সম্ভবত তা আমদানি করা হতো পাক ভারতের সমুদ্র উপকূল থেকে। নারীরা পরতো প্রবালের তৈরি কণ্ঠহার এবং তারই অলঙ্কারে সাজত তাদের মূর্তিগুলোকে। আরও এগিয়ে গিয়ে তিনি এমন এক জায়গায় পৌঁছলেন যেখানে মুদ্রা হিসাবে ব্যবহার করা হতো লবণ। এখানে ছিল এক বিরাট লোনা পানির হ্রদ, আরও ছিল বহু লোনা পানির ঝর্ণা। ঘণ্টাখানেক ধরে এই পানি জাল দেওয়া হতো ছোট ছোট কড়াইয়ে। তারপর তা হতো একরকম আঠার মতো। ছাঁচে ঢেলে তা দিয়ে তৈরি করা হতো একরকম পিঠার মতো। তার নিচের দিকটা সমান আর উপরের দিকটা গোল করে তৈরি। এগুলোকে গরম টালির উপর আগুনে রেখে শুকিয়ে শক্ত করা হতো। খানের নিযুক্ত কর্মচারীরা ছাড়া আর কেউ তৈরি করতে পারতো না এগুলো। এর উপরে তারা লাগাতো খানের মোহর। পরিশেষে এক বিরাট নদী পার হয়ে মার্কো পেলেন আরেকটি জায়গা, যেখানে মুদ্রা হিসাবে চলতো চীনা মাটির মতো সাদা রঙের শঙ্খ। সেগুলো সমুদ্র থেকে উঠে আসতো নদীতে। প্রবালের মতো এই মূল্যবান সামুদ্রিক শঙ্খ দিয়েও তৈরি হতো কণ্ঠহার। এই বিরাটাকার নদীটি ছিল সেনালি বালুর নদী ইয়াংশি। ৬০০ বছর পরে আজও আমরা যেমন দেখছি, মার্কো তেমনি অল্পদিনের মধ্যে লক্ষ্য করেছিলেন উত্তর ও দক্ষিণ চীনের বাসিন্দাদের মধ্যে তীব্র পার্থক্য। তিনি বলেছেন এখানকার জমি ধান্য ও গমে ভরা উর্বর। অবশ্যই এখানকার বাসিন্দারা গমের রুটি খায় না। গমের রুটিকে তারা সুস্বাদু মনে করে না। তারা খায় ভাত এবং অন্যান্য খাদ্যশস্য দিয়ে গরম মশলা সহযোগে তারা তৈরি করে মদ। আরও দক্ষিণ পশ্চিমে সফর করে মার্কো এলেন বিরাট তালি হ্রদের কাছে। এখানে কুমির দেখে তিনি বিস্ময়বোধ করেছিলেন। অবশ্যই স্বীকার করতে হবে যে তিনি তার নির্ভুল বর্ণনা দিতে পারেননি। তিনি বলেছিলেন সামনের দিকে তাদের মাথার কাছাকাছি দুটো খাটো খাটো পা, আর তাতে বাঘের নখের মতো তিনটে করে নখ। 4 পেনি দামের রুটির মতো তাদের চোখ, ভারী উজ্জ্বল। তাদের মুখ এতটা চওড়া যে একটা মানুষকে অনায়াসে গিলে ফেলতে পারে। দাঁতগুলো বড় বড় এবং ধারালো। তাদের গোটা দেহটা এমন ভয়ঙ্কর যে মানুষ অথবা আর কোনো জানোয়ার নির্ভয়ে তাদের কাছে যেতে পারে না। কতকগুলো আছে আকারে খানিকটা ছোট এবং নিম্নোক্ত কৌশলে ধরা হয় তাদেরকে। দিনের বেলার ভীষণ গরমের জন্য তারা ঘুরে বেড়ায় বড় বড় গুহায়। রাতের বেলায় তারা বেরিয়ে আসে খোরাকির সন্ধানে। বাঘ, নেকড়ে অথবা অপর যে কোনো জানোয়ারের সাথেই তাদের দেখা হয় এবং যাকেই তারা ধরতে পারে তাকে গিলে ফেলে। তারপর তারা পানির সন্ধানে দেহটাকে টেনে নিয়ে যায় কোনো হ্রদ, ঝর্ণা অথবা নদীতে। এমনি করে জমিনের উপর দিয়ে তাদের চলার এবং বিশাল দেহের ভারে এমন গভীর দাগ পড়ে যায় যেন একটা ভারী কড়িকাঠ টেনে নেওয়া হয়েছে বালুর উপর দিয়ে। সাধারণভাবে যে পথ দিয়ে তারা চলে, শিকারীরা তা লক্ষ্য করে সেখানকার মাটিতে পেতে রাখে কয়েক টুকরো কাঠ। সে কাঠে বসানো থাকে ধারালো লোহার পেরেক। পেরেকগুলো এমন করে বালু দিয়ে ঢাকা থাকে যে তা দেখা যায় না। জানোয়ারগুলি যখন সেই পথ ধরে তাদের লক্ষ্যবস্তুর দিকে যেতে থাকে, তখন তারা সেই পেরেকে আহত হয়ে শিগগিরই মারা যায়। জানোয়ারটা মারা যাওয়ার মাত্রই কাক দল বেঁধে সেখানে ডাকাডাকি শুরু করে। শিকারীরা তখন সংকেত পেয়ে সেখানে এসে তারা চামড়া খুলে নেয়। তক্ষুনি তারা যত্ন করে তার পিত্তটা নিয়ে নেয়, কারণ ঔষধ তৈরির জন্য তা অত্যন্ত দামি। জানোয়ারটার গোস্তও বিক্রি হয় বেশ চড়া দামে। অপর যে কোনো রকম গোস্তের চাইতে তাকে বেশ সুস্বাদু মনে করা হয় এবং প্রত্যেকের কাছেই তা খুব লোভনীয়। এখানকার ঘোড়ার দিকেও মার্কোর মনোযোগ আকৃষ্ট হয়েছিল। সেগুলো ছিল খুব বড় আকারের। বিক্রির জন্য এখানকার ঘোড়া পাঠানো হতো পাক ভারত উপমহাদেশে। ঘোড়ার লেজটা যাতে এপাশ থেকে ওপাশে দুলতে না থাকে এবং বেশ সোজা হয়ে ঝুলে থাকে, তার জন্য লেজের একটা গিঁট কেটে ফেলা হতো। মার্কো বলেছেন
ঘোড়ায় চড়ে চলার সময় তার লেজটা ঝাঁটার মতো নড়তে থাকাটা এখানকার লোকের কাছে একটা বদ রেওয়াজ বলে মনে হয়। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মার্কো লক্ষ্য করলেন যে এখানকার লোকেরা ঘোড়ায় চড়বার সময় দীর্ঘ রেকাব ব্যবহার করে, যেমন তাদের নিজ মহাদেশে ফরাসিরা করে থাকে। মঙ্গলরা তাদের ঘোড়ায় ব্যবহার করে ছোট রেকাব, যাতে ধনুক থেকে তীর ছুঁড়তে গিয়ে তারা দেহটাকে জিন থেকে উঁচু করে নিতে পারে। যে সীমান্তে বার্মারাজের সাথে খানের তুমুল যুদ্ধ হয়েছিল, মার্কো এবার তার কাছে এসে পড়লেন। তিনি যে পথ ধরে সফর করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে, সেই পথই মশহুর হয়েছিল বার্মা সড়ক বলে। মার্কো তার সফরের পথে যা দেখে যেতে লাগলেন তা ক্রমেই তার কাছে বিচিত্র মনে হতে লাগলো। তাই তিনি তার সবকিছু খুঁটিনাটি বিবরণ লিখে রাখলেন। সুতরাং 600 বছর পরে আজও যেসব রীতিনীতি আগের মতো রয়ে গেছে, সেগুলি আমরা সহজেই চিনতে পারি। দৃষ্টান্তস্বরূপ তিনি লিখেছেন, এই প্রদেশের পুরুষ ও নারী উভয়ের মধ্যে রেওয়াজ রয়েছে তাদের দাঁতগুলোকে পাতলা সোনার পাত দিয়ে ঢেকে দেওয়ার। দাঁতের মাপ নিয়ে সে পাতগুলি এমন নির্ভুলভাবে লাগানো হয় যে তা দাঁতের সাথে লেগে থাকে সব সময়। লোকেরা উল্কি তুলে বাহু ও পায়ের সব দিক ঘুরিয়ে কালো রঙের রেখা বা বন্ধনী তৈরি করে দেহ বিচিত্র করে। তাদের কাছে 5টি ছুঁচ থাকে একত্র করে লাগানো, তাই তারা গোশতের মধ্যে বিধিয়ে দেয় যতক্ষণ না তা থেকে রক্ত বেরিয়ে আসে। তারপর তারা সেই ছিদ্রে ঘষে দিতে থাকে একটি কালো রঙের পদার্থ। তাতে সেখানে এমন একটি দাগ পড়ে যা কখনো মুছে ফেলা যায় না। শরীরে এমনি কালো রঙের উল্কি তোলাকে মনে করা হয় সৌন্দর্য ও মর্যাদার চিহ্ন। সেই অঞ্চলের বাসিন্দা বিভিন্ন জাতির মধ্যে এখনো উল্কি দেওয়ার প্রথা সমভাবে চলে আসছে। এখানে তিনি দেখতে পেয়েছিলেন পূর্বপুরুষদের পূজার চরম রূপ। মার্কো তার বিবরণে বলেছেন, এই জেলায় তাদের কোনো মন্দির বা মূর্তি নেই, কিন্তু তারা পূজা করে পরিবারের মুরব্বী ও পূর্বপুরুষকে। তারা বলে যে তার কাছ থেকেই তারা অস্তিত্বে এসেছে, সুতরাং তাদের যা কিছু আছে তার জন্য তার কাছে তারা ঋণী। ঘন বনে ঢাকা রুক্ষ পার্বত্য অঞ্চলে তিনি দেখেছিলেন মারাত্মক ম্যালেরিয়ার প্রাদুর্ভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলেও এই বার্মা সড়কে ম্যালেরিয়ায় মরেছিল অসংখ্য মজদুর। তিনি লিখেছেন, গ্রীষ্মের দিনে এখানকার আবহাওয়া এমন অন্ধকার ও অস্বাস্থ্যকর হয় যে সওদাগর ও অন্যান্য আগন্তুকদেরকে তখন প্রাণ ভয়ে পালাতে হয়। বার্মা সড়ক সম্পর্কে তার বর্ণনা অভ্রান্ত। তুমি এক বিশাল নিম্নগামী পথ ধরে সফর করবে 2.5 দিন, তার মধ্যে কোনো বাসিন্দা দেখা পাওয়া যাবে না। তারপরে দক্ষিণে ভারত সীমান্তের দিকে রয়েছে মিয়েন শহর, জনবিরল পল্লী অঞ্চল, আর হাতি গন্ডার ও অন্যান্য বুনো জানোয়ারে ভরা বন অতিক্রম করে সফর করতে লাগবে 15 দিন। যেসব বাসিন্দাদের মধ্যে চিকিৎসক পাওয়া যেত না, সেখানে জাদুকররা তাদের সাথে যেভাবে প্রতারণা করত, তা দেখে মার্কোর অন্তরে রীতিমতো আঘাত লেগেছিল। কোনো ধনী লোক অসুখে পড়লে তার আপনার জনরা যেত জাদুকরের কাছে। তারা লোকজন ডেকে তাদের মধ্যে মূর্তিগুলোকে খুশি করার জন্য ঢাক ও শিঙ্গা বাজিয়ে নাচত। অমনি বাজনা ও নাচ চলতে থাকতো অব্যাহতভাবে, যতক্ষণ না জাদুকর বলতো যে ভূতটা তাদেরই একজনের কাঁধে চেপেছে। তারপর বাদ্য বাজনা থেমে যেত এবং জাদুকর ভূতে ধরা লোকটিকে প্রশ্ন করত লোকটির রোগের কারণ কি আর কি করে তার রোগ সারবে। ভূতটা যে লোকের ভিতরে প্রবেশ করেছে তার মুখ দিয়ে বলতো যে তারা যেসব জিনিসকে খোদা বলে পূজা করত তাদেরই একজনের অসন্তোষের দরুন এ রোগ হয়েছে। পাপকে ক্ষমা করার জন্য জাদুকররা তখন সেই খোদার কাছে প্রার্থনা করত এবং বলতো যে লোকটা সেরে উঠলে একটা কিছু বলি দেওয়া হবে। ভূত যদি দেখতো যে লোকটার আর সেরে ওঠার আশা নেই, তাহলে সে বলতো তাদের খোদা এত বেশি রেগে গিয়েছে যে কোনো বলিতেই সে আর খুশি হতে পারছে না। কিন্তু লোকটা সেরে উঠতে পারে ভাবলে তারা দাবি করত অনেকগুলো মেষ বলি, এবং সে কাজটি সমাধা করার জন্য জামায়াত হতো একদল জাদুকর। রোগীর আত্মীয় স্বজনরা তাদের দাবি মেটাতে দেরি করতো না। মেষগুলো বলি দিয়ে তার রক্তে ছিটানো হতো আসমানের দিকে। জাদুকররা রোগীর ঘরটাকে সাজাতো আলোকসজ্জায় এবং ধূনা জেলে চন্দন কাঠের ধোঁয়া দিয়ে খুশবু ছড়াতো চারদিকে। তাদের খোদাকে খুশি করার জন্য তারা হাসতো, গান গাইতো, নাচতো। তারপর তারা ভূতের কাছে প্রশ্ন করত, বলি পেয়ে তাদের খোদা খুশি হয়েছে না আরো বলি দিতে হবে। সে খুশি হয়েছে বলে যদি জবাব মিলতো,
তাহলে জাদুকররা সেই বলির জানোয়ারের গোশত আর গরম মশলা মেশানো মদ দিয়ে ভোজের নেশায় মেতে উঠত। এমনি করে ভোজ পর্ব শেষ করে তাদের মেহনতের মজুরি নিয়ে তারা ফিরে যেত ঘরে। রোগী সেরে উঠলে তারা তার সবটুকু বাহাদুরি দিত সেই খোদাকে, যার খুশির জন্য তারা এত সব অনুষ্ঠান করেছে। আর রোগী নিহাত মারা গেলে তারা ঘোষণা করত যে খোদার ভাগ তাকে দেওয়ার আগেই যারা গোশত রান্না করেছে তাদের মধ্যে কেউই তা থেকে খেয়েছে, তাই পুরো বলিটাই নষ্ট হয়ে গেছে। ধর্মপ্রাণ মার্কো বলেছেন, এমনি করেই প্রতারিত হতভাগ্য মানুষদের অজ্ঞতার সুযোগ নিয়ে খেলা করছে শয়তানেরা। শেষ পর্যন্ত মার্কো তার অসাধারণ অভিযান শেষ করে পৌঁছলেন বিরাট আড়ম্বরপূর্ণ শহর মিয়েনে। সেখানে তিনি দেখলেন আগেকার এক রাজার সম্মানার্থ তৈরি এক স্মৃতিস্তম্ভ। মৃত্যু সন্নিকটবর্তী জেনে সেই সম্পদশালী শক্তিমান রাজা তার সমাধির মাথা ও পায়ের কাছে দুটি গম্বুজ তৈরি করবার হুকুম করেছিলেন। প্রত্যেকটির উপর থাকবে একটি করে গোলক। এই দুটি পিরামিডের একটি ছিল আগাগোড়া 1 ইঞ্চি পুরো সোনার পাত দিয়ে মোড়া, আর একটিতে ছিল ঠিক তেমনি পুরু রূপার পাত। গোলক দুটির চারপাশে ঝুলানো ছিল ছোট ছোট সোনা রূপার ঘণ্টা। হাওয়ার দোলায় শোনা যেত তাওয়ার আওয়াজ। কুবলাই খানের সেনাবাহিনী সেই শহর দখল করতে এসে যখন দেখলো এতটা সুন্দর কারুকার্য খচিত দুটি পিরামিড, তখন সম্রাটের অনুমতি না জেনে সিপাহসালা তার উপর হাত দিতে সাহস করলেন না। আগেকার এক রাজার স্মৃতিস্তম্ভ হিসেবে তৈরি হয়েছে এ দুটি। এই খবর জেনে খান হুকুম করলেন যেন কোনো রকমে এ দুটোর ক্ষতি করা না হয়। মৃতের কোনো জিনিস সরিয়ে নেওয়াকে মঙ্গলরা মনে করত একটা গুরুতর পাপের কাজ। মিয়েনে মার্কোর কর্তব্য শেষ হলে তিনি আবার রাজধানীতে ফেরার জন্য ধরলেন উত্তরের পথ। ভিন্ন পথ ধরে তিনি সফরের গতি পরিবর্তন করে গেলেন ইন্দো চীনের ভেতর দিয়ে। সেখানকার লোকেরা কথা বলতো আলাদা ভাষায়, কিন্তু বছর বছর তারা রাজস্ব পাঠাতো খানের কাছে। সেখানেও পুরুষ নারী সবাই উল্কি দিয়ে তাদের সারা দেহ চিত্রিত করত নানা রকম পশু পাখির ছবিতে। পুরুষ হোক আর নারী হোক, যার গায়ে যত বেশি ছবি আঁকা থাকতো তাকে তত বেশি সুশ্রী মনে করা হতো। ইয়ামি নামক এক জায়গায় মার্কো লিখেছেন যে সেখানকার নারী ও পুরুষ উভয়েই তাদের মণিবন্ধ, বাহু ও পায়ে স্বর্ণরৌপ্যের বলয় পরিধান করে থাকে, কিন্তু মেয়েদের বলয়গুলি থাকে বেশি দামি। মার্কো যে সড়ক ধরে এসেছিলেন সেখানে ফিরে যাওয়ার আগে তিনি যে সর্বশেষ চাঞ্চল্যকর আবিষ্কার করেছিলেন তা হচ্ছে বাঘ শিকার। তিনি এমন একটি জায়গায় এসে পড়লেন যেখানে বাঘ ছিল এত অগুন্তি যে শহরের বাইরে মানুষ কখনো রাতে ঘুমোতে সাহস করত না। নদীর তীরের কাছে নৌকা বেঁধে মাঝিরা বিশ্রাম নিতে পারত না। বাঘগুলো নাকি নদীর পানিতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে যেত নৌকার কাছে, তারপর নৌকার উপর থেকে মানুষ নিয়ে যেত মহা আনন্দে। কাজেই নৌকা নোঙর করতে হতো নদ নদীতে এত দূরে যেখানে বাঘ গিয়ে নাগাল পেত না। শিকারীদের কাছে এত বড় বড় হিংস্র কুকুর থাকতো যা মার্কো তার জীবনে দেখেননি কোনোদিন। একটি লোক অমনি দুটো কুকুর তার তীর ধনুক নিয়ে রুখে দাঁড়াতে পারত বাঘের সামনে। বাঘ দেখলেই শিকারী লেলিয়ে দিত তার সাহসী কুকুরগুলোকে। বাঘও অমনি তার স্বাভাবিক অভ্যাস মতো দাঁড়াতো একটা বড় গাছের গা ঘেঁষে, যাতে শিকারী কুকুরগুলো তার পেছন দিকে না যেতে পারে। দুশ্মন ঠিক তার সামনেই থাকে। কুকুরগুলোকে দেখলেই সে ধীর পায়ে ফেলে চলে যায় গাছটির পাশে। কুকুরের কাছে মনের ভয় প্রকাশ করলে বাঘের ইজ্জত থাকে না। গাছের কাছে পৌঁছবার আগে পর্যন্ত কুকুরগুলো লেগেই থাকে তার উপর। সে ফিরে ফিরে থাবা মারতে চেষ্টা করে কুকুরগুলোর উপর, কিন্তু থাবা দিলেই তারা সরে যায় বিজলির মতো দ্রুত। বাঘ আবার চলতে থাকে ধীরে পা ফেলে। ইতিমধ্যে শিকারীর তীর একের পর এক অব্যাহতভাবে চলতে থাকে বাঘের গায়ে। অসংখ্য তীরের আঘাতে আর মাঝে মাঝে কুকুরের কামড়ে রক্ত ঝরে ঝরে দুর্বল হয়ে অবশেষে মাটিতে পড়ে যায় বাঘ। শিকারী তারপর মৃত বাঘের দেহটাকে ঘরে টেনে নিয়ে যায়।